নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। মুখোমুখি অনুষ্ঠানে আমরা বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন গুণী ব্যক্তিত্বদের সামনাসামনি হই। এই কদিন ধরে যেরকম একটা সময় যাচ্ছিল, প্রায় 3 মাস ধরে, তাতে রাজনৈতিক বিষয়গুলোই বারবার উঠে এসেছে আমাদের মুখোমুখি তেও সেই রকমভাবেই বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করেছেন এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্ন করে তার উত্তরটা জানবার চেষ্টা করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে যে চিত্রের মধ্যে আমরা রয়েছি সেই চিত্রটা ঠিক কী? এই মুহূর্তে কেন্দ্রে সরকার গঠন হয়ে গিয়েছে, কয়েকটা উপনির্বাচন রয়েছে, বিভিন্ন রাজ্যে উপনির্বাচন রয়েছে, আমাদের রাজ্যে উপনির্বাচন রয়েছে, সেগুলো বিধানসভার উপনির্বাচন। কিন্তু কেন্দ্রের যে সরকার, সেই সরকার গঠিত হয়ে গিয়েছে তৃতীয়বার। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হয়েছে, যাকে আমরা বলছি তৃতীয় মোদী সরকার বা মোদী সরকার 3.0। এই মোদী সরকার গতবারের কিংবা তার আগের বারের, অর্থাৎ 2019 কিংবা 2014 সরকারের চাইতে একটু ডিফারেন্ট, একটু আলাদা। সেই আলাদাটা হয়েছে ফলাফলের নিরিখে। আর সেই ফলাফলটাকেই একটুখানি বুঝবার চেষ্টা করব। আমি এই মুহূর্তে যার কাছে এসে উপস্থিত হয়েছি, তিনি একসময় আমার পথপ্রদর্শক ছিলেন সংবাদ জগতে। কয়েকটা দিন তার সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছি। তিনি রন্তিদেব সেনগুপ্ত। রন্তিদা, স্বাগত জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানে। রন্তিদেব সেনগুপ্তর পরিচয়টা কিন্তু শুধুমাত্র এখানেই সমাপ্ত হয়ে যায় না যে তিনি একজন স্বনামধন্য সাংবাদিক, শুধুমাত্র সেরকমটাই নয়, সেই সঙ্গে সঙ্গে তিনি প্রাক্তন বিজেপি নেতা এবং সেই সঙ্গে সঙ্গে সংঘ পরিবারের সঙ্গেও তার যথেষ্ট গভীর সম্পর্ক একসময় ছিল এবং সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে তিনি যথেষ্ট মননশীল একজন প্রাবন্ধিক। প্রাবন্ধিক বলবো? প্রাবন্ধিক বলতে পারো, সাংবাদিকও এখনও কলাম লিখি আমি। সাংবাদিক তো কখনো রিটায়ার করেন না, আমি তো কলাম লিখি, রাজনৈতিক কলাম লিখি এখনও একটি কাগজে। আমি সেই কারণে প্রাক্তন সাংবাদিক বলিনি। রন্তিদার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক এবং সেটা একটা দীর্ঘদিনের সম্পর্ক আর কি। সেই সম্পর্কের নিরিখেই একদম শুরুতেই তোমার কাছে যে প্রশ্নটা করতে চাইছি রন্তিদা, সেটা হচ্ছে, তুমি এই মুহূর্তে গৈরিক রাজনীতি থেকে অনেকটা দূরে এবং সেই সঙ্গে সঙ্গে তার বিরোধী একটা জায়গা, একটা অবস্থানও তোমার আছে। আমি সেই জায়গাটার থেকে একটু জানতে চাইবো একদম প্রারম্ভিক বক্তব্যে। সেটা হচ্ছে যে এই ফলাফলটা, আবকি বার 400 পার বলেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু 272-এ গিয়ে তাদেরকে থেমে যেতে হলো। এনডিএকে এনডিএ 300 পৌঁছতে পারে মধ্যে তো নীতিশ কুমার রাও রয়েছে। বিজেপি থেমেছে কিন্তু 241-এ, 241 এবং তাদের ওই যে শরিক দলগুলো তাদেরকে নিয়ে 272 এবং 12 আর 18-র সহায়তা নিয়ে তারা 300 পার করেছেন এবং এখন বলছেন তারা 300 পার করেছি আমরা। কিন্তু এই ফলাফলটার কারণটা ঠিক কি বলে মনে হচ্ছে? এই নয় নিশ্চয়ই, না, একাধিক কারণ আছে। এই ফলাফলটা মানে অনেকে খুব অবাক হচ্ছেন যে ওই এক্সিট পোলগুলো মেলেনি ইত্যাদি ইত্যাদি। এখন এক্সিট পোলগুলো মিলবে না এটা বোঝাই গিয়েছিল, কারণ এক্সিট পোল যেটা হয়েছে সেটা কিন্তু ঠিকঠাক হয়নি। এই এক্সিট পোল নিয়ে অনেক প্রশ্ন আছে। এক্সিট পোল কেন যারা করেছিলেন তারা এরকম কেন করেছিলেন? যিনি এই এক্সিট পোলের একজন মুখ্য ব্যক্তি প্রদীপ গুপ্তা, তিনি প্রকাশ্যে কান্নাকাটিও করেছেন, দেখা গেছে ভাইরাল ভিডিও। এখন এক্সিট পোলগুলো মেলেনি, কিন্তু এরকম যে একটা ফলাফল হতে পারে তার আন্দাজ কিন্তু অনেকেই ভোটের নির্বাচনের আগে থেকে বা নির্বাচনের প্রথম দফা নির্বাচন যখন হয়ে যায় তারপর থেকেই করছিলেন। যেমন ধরুন রবিশ কুমার করেছিলেন, যোগেন্দ্র যাদব করেছিলেন, দীপক শর্মা, এরকম অনেকে করছিলেন। তারা প্রত্যেকেই বলছেন যে ফলাফলটা এবার বিজেপির অনুকূলে যাবে না এবং এরা প্রত্যেকেই একটা ফোরকাস্ট করছিলেন যে 240-এর আশেপাশে থেমে যাবে। এবং পরকালা প্রভাকর, যিনি নির্মলা সীতারামনের স্বামী, আপনি জানেন, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং উনি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকও। তো পরকালা প্রভাকর আমার আছে একটা ইন্টারভিউয়ে বলেছিলেন যে 230-এ থেকে যাবে বিজেপি। প্রশান্ত ভূষণ এই ভোটের সময় কলকাতায় এসেছিলেন, যখন দ্বিতীয় বা তৃতীয় দফা নির্বাচনের পরে বোধহয়, সেই সময় একসঙ্গে আমরা দেশ বাঁচাও গণমঞ্চে আমরা একসঙ্গে প্রেস কনফারেন্স করি। প্রশান্ত ভূষণও এখানে এসে বলে গিয়েছিলেন যে বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না, বা আমাদের সঙ্গে আলোচনার সময়। তো এটা হওয়ার কারণ হচ্ছে অনেকগুলো। প্রথমত যে এই যে ভারতীয় জনতা পার্টি গত 10 বছর ধরে যে সরকারটা চালিয়েছে, সেই সরকার কিন্তু মানুষের বেসিক যে
সমস্যাগুলো তার কোনো সমাধান করেনি। যেমন ধরুন বেকারত্ব, নরেন্দ্র মোদী বলেছেন 2 কোটি বেকারের চাকরি হবে, চাকরির সম্ভাবনা সৃষ্টি হবে ভারতবর্ষে, হয়নি। তারপর ধরুন কোভিডে প্রায় 12 কোটি মানুষ কর্মচ্যুত হয়েছিলেন ভারতবর্ষে কোভিডের সময়। এই 12 কোটি মানুষের ভেতর একটা বড় অংশের মানুষ কিন্তু চাকরি আর তাদের সেই চাকরি ফিরে পাননি। অনেকের মানে এই 12 কোটির ভেতর একটা বড় অংশের কী হয়েছে আমরা কেউ জানি না, সরকারের কাছেও কোনো পরিসংখ্যান নেই। একটা অংশ চাকরি ফিরে পাননি, কিন্তু তারা যে চাকরিতে বাধ্য হয়েছেন যেতে, সেটা তাদের যে চাকরি করতেন তার থেকে অনেকটা নিম্ন স্তরের চাকরিতে তারা বাধ্য হয়েছে। এবং এরকম এই বেসিক যে সমস্যাগুলো, ধরুন এমন অবস্থায় পৌঁছেছে বেকারত্ব যে ভারতের মানে কাজ না পাওয়া বেকার ছেলেদের বিদেশে ভাড়াটে সৈন্য হয়ে কাজ করতে যেতে হচ্ছে। রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে তারা ইউক্রেনে যুদ্ধ করতে গেছেন, সেখানে প্রাণ হারাচ্ছেন। মানে কতটা ভয়াবহ অবস্থা। এখন এই পুরো ব্যাপারটাকে একটা প্রচারের ঢক্কানি না দিয়ে এমনভাবে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল, এবং তারপর একটা হিন্দুত্বের ধুয়ো তোলার চেষ্টা হয়েছিল, যেটা কাজে দিল না নির্বাচনের সময়। রাম মন্দিরতে ইস্যুই হলো না। এবং তারপর যখন নরেন্দ্র মোদীরা বুঝতে পারলেন যখন যে তাদের এই অন্য কোনো কিছুই তাদের কাজ করছে না, যে ইস্যুগুলো তারা তুলতে চাইছিলেন, এই প্রচারের ব্যাপারটা তাদের আর তাদের ব্যর্থতা ঢেকে রাখা যাচ্ছে না। প্রথম ফেজ ইলেকশনের সময় যখন বোঝা গেল যে বিজেপির অবস্থা খারাপ হতে শুরু করেছে, তখন কিন্তু নরেন্দ্র মোদী খোলাখুলি একদম মানে খুব খোলাখুলি উনি একটা সাম্প্রদায়িক প্রচারে চলে গেলেন, যেটা কোনো প্রধানমন্ত্রী এর আগে কোনো প্রধানমন্ত্রী করেননি। এখন এই যে ইস্যুগুলোকে উনি অ্যাড্রেস করলেন না, গত 10 বছরে এই যে বেসিক সমস্যাগুলোর সমাধান করলেন না উনি, খালি হিন্দুত্ব, খালি হিন্দু মুসলমানের ব্যাপার এবং একটা প্রচার দিয়ে সব কিছু ঢেকে রাখার চেষ্টা। হ্যাঁ, এই যে কতগুলো বড় বড় ঘটনা ঘটে গেল এর ভেতর, যেগুলো মানুষ কারো নারাজ দিল। যেমন ধরুন ইলেকট্রাল বন্ডে এমন অনেক সংস্থাকে বরাত, মানে ইলেকট্রাল বন্ড কিনলো, তাদের সব সরকারি বরাত দিয়ে দেওয়া হলো। ইলেকট্রাল বন্ডের একটা ব্যাপার আছে। আপনি স্টেট ব্যাংকের এরকম লক্ষ কোটি টাকা মেরে দিল যে বড় বড় সংস্থাগুলি, তাদের আপনি কর ছাড় দিয়ে দিলেন তাদের। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো মানুষের হঠাৎ একটা নাড়া দেয়। মানুষ তো, যেমন ধরুন আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে এই যে বেনারসে ইন্টারেস্টিংলি 5 লক্ষ ভোটে গত বছর নরেন্দ্র মোদী জিতেছিলেন। তো এবার ওনার জয়ের মার্জিন 1.5 লক্ষ। এটা তো ওর পক্ষে খুব সম্মানজনক না। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, যিনি বেনারস গিয়েছিলেন, ঘুরে এসেছিলেন, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইটা কারণটা কি। কারণ 5 লাখ কমে 1.5 লাখ হয়ে যাবে, এটা কিন্তু আমিও ধারণা করতে পারিনি। হ্যাঁ, বিজেপির তো কেউ বটে, আমিও ধারণা করতে পারিনি, মানে কেউই ধারণা করতে পারেনি এটা। যিনি ঘুরে এসেছেন তিনি আমায় বললেন যে এটা যে হবে এটা বোঝা যাচ্ছিল, কারণ যখন ওই বেনারসে যে কাশী বিশ্বনাথ করিডোর করেন, তখন ওখানে দুপাশে, রাস্তার দুপাশে বহু মানুষের, সাধারণ মানুষের বাড়ি ঘর দোকান ভাঙচুর হয়েছিল, বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। বহু মন্দির মসজিদ ভাঙচুর হয়েছিল। একটা মানে ওখানে একটা ঠাট্টাই প্রচলিত হয়ে গেছে যে মুসলমানরা যত মসজিদ ভেঙেছে, এই মন্দির ভেঙেছে বেনারসে, তার থেকে বেশি মন্দির যোগীর সরকার ভেঙেছে। তো ওই মানুষগুলোর কিন্তু কোনো পুনর্বাসন হয়নি। ওই মানুষগুলো ক্ষুব্ধ মানুষ, ওই মানুষগুলো ক্ষুব্ধ। এমনকি ওখানে বেনারসে বেশ কয়েক পুরুষ ধরে বসবাস করেন কিছু গুজরাটি ব্যবসায়ী আছে, তাদের ক্ষোভ হচ্ছে যে বেনারসে যখন এই নতুন নির্মাণের কাজ হলো, নানা রকম কাজকর্ম হলো, তখন এই গুজরাটি ব্যবসায়ীরা কাজ পেলেন না। কাজ পেলেন কারা? গুজরাট থেকে অন্য একদল ব্যবসায়ীকে উড়িয়ে এনে কাজ দেওয়া হলো। মানে এইগুলো না মানুষের ভেতর এই ক্ষোভগুলো কাজ করে, এই ক্ষোভগুলো কাজ। আপনি অযোধ্যায় একই ঘটনা ঘটেছে, কিন্তু একই ঘটনা ঘটেছে। কারণ আমি রাম মন্দির করেছি, তাও অসমাপ্ত, এখন অর্ধসমাপ্ত মন্দিরটা, রাম মন্দির করেছি, কিন্তু স্থানীয় মানুষের মানে পেটে লাথিও মারা হয়েছে, সেখানেও এরকম বুলডোজ করা হয়েছে। তো এইগুলো তো ক্ষোভের কারণ। এই সব ক্ষোভগুলোকে আমি অ্যাড্রেস করলাম না। 10 বছর ধরে একটা সরকার নিতান্তই একদম একটা প্রচারের ঢক্কানিনাদ দিয়ে একটা বেলুনের মতো করে ফুলিয়ে পাপিয়ে রেখে সরকারটা চালালাম। এই ক্ষোভটা এবার নির্বাচনে প্রতিফলিত হয়েছে। এই মানুষের সমস্যাগুলোকে অ্যাড্রেস করিনি, এবং সমস্যাগুলো বেড়েছে দিনের পর দিন বেড়েছে সমস্যাগুলো। এইগুলো কিন্তু তার প্রতিফলন এবারের নির্বাচনটা হয়েছে। অনেকেই বলছিলেন যে সরকার হয়তো বদল হবে না, হয়তো এনডিএ সরকারই আবার গঠিত হবে, কারণ যে প্রবল একটা বিরোধী হাওয়া, সেই বিরোধী হাওয়াটা গোটা ভারতবর্ষ জুড়ে গড়ে তোলা যায়নি, যার মূল চালিকা শক্তি হতে পারত হয়তো কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস পারেনি। বারবার এই কথাটা
বলা হচ্ছে, সহযোগী যে আঞ্চলিক দলগুলো রয়েছে সেই আঞ্চলিক দলগুলোর কথা ততটা বলা হয় না। তার কারণ একেবারে সরাসরি এরকমটাই দাবি করা যায় 300 আসনে সরাসরি লড়াই করবার ক্ষমতা একমাত্র কংগ্রেসই রাখে। কিন্তু মুশকিল হচ্ছে কংগ্রেসের মুখ হিসেবে রাহুল গান্ধীকে তুলে আনা হচ্ছে। অনেকটা আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের যেরকম প্রেসিডেন্সিয়াল ইলেকশন, ঠিক সেই রকমভাবে মোদির বিরুদ্ধে কি এইরকম একটা প্রচার, সেই প্রচারটাও কি খানিকটা ব্যাকল্যাশ হতে শুরু করেছে? এই প্রচারটা বিজেপি মূলত বাজারে চালিয়ে গেছে মোদির বিরুদ্ধে কে, কিন্তু আমাদের এটা তো মার্কিন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন নয়, ছিল না, ছিল না, কোনোদিনই হয় না, কোনোদিনই হয় না। ধরুন ইন্দিরার বিরুদ্ধে কে, এরকম তো সেই সময় একটা প্রশ্ন, রহিরুর বিরুদ্ধে কে, এই প্রশ্ন উঠেছিল। কিন্তু সবসময় জায়গায় জোট সরকার একটা না একটা মুখ বেছে নিয়েছে। এবং রাহুল গান্ধী কিন্তু প্রথম থেকে কিন্তু রাহুল গান্ধী একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই কিন্তু, এবং বারবার একটা টেনে আনার চেষ্টা করেছিল বিজেপি যে রাহুলের পর কে। কংগ্রেসের তো কিছু ত্রুটি আছে অবশ্যই। কংগ্রেস, কারণ দেখুন বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় দল বলতে যতই কংগ্রেসের শক্তি ক্ষয়ে যাক না কেন, অবশ্যই কংগ্রেস এখনও, কংগ্রেসের ত্রুটি যেটা, কংগ্রেস যেটা অনেক আগে করতে পারত, যে কংগ্রেস অনেক মানে এই যে শরিক, তার যে এই যে ইন্ডিয়া জোটের যারা শরিক তাদের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্টের কথা যখন বারবার উঠছে, তখন কংগ্রেস অনাবশ্যক দেরি করেছে, অনাবশ্যক দেরি করেছে। কংগ্রেস ওয়েট করেছিল যে তার আগে মধ্যপ্রদেশ নির্বাচন, রাজস্থান নির্বাচন, ছত্তিশগড় নির্বাচন, কংগ্রেসের আশা ছিল যে ভালো ফল করবেন এবং তারা ইন্ডিয়া জোটে একটা বড় দাদার ভূমিকা নেবেন। কিন্তু এইটা কংগ্রেসের ভুল, এই ভাবনাটাই কংগ্রেসের ভুল। কংগ্রেস যেখানে জোট চালাতে গেলে সেখানে কিন্তু কংগ্রেসকে অনেক কিছু ছাড়তে হবে। কংগ্রেস সেই ছাড়লো, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। এই জোটটা যদি আরও ওই মধ্যপ্রদেশ, রাজস্থান বা ছত্তিশগড়ের নির্বাচনের আগে একটা শরিকি সমঝোতা হতো, জোট হতো, তাহলে কিন্তু এতদিনে সেই এইবারের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট একটা ভালো লড়াই দিতে পারত। আর রাহুলের সম্পর্কে যতই বিজেপি বলুক, রাহুলকে একসময় ওরা পাপ্পু বলে ঠাট্টা করেছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা তো ঘটনা যে এবারের নির্বাচনে যদি বড় প্রাপ্তি কিছু থেকে থাকে সেটা কিন্তু রাহুল গান্ধী। আমি এই রাহুল গান্ধী যখন প্রথম ওই দক্ষিণ ভারত থেকে ওই ভারত জোড়ো যাত্রা শুরু করেন, আমি সেই সময় থেকে ওর এই বিভিন্ন ভিডিওগুলো লক্ষ্য করছিলাম। তখন মেইন স্ট্রিম মিডিয়া ওকে খুব একটা প্রচার দিত না, কিন্তু ওই ভিডিওগুলোতে আমি দেখছিলাম যে মানুষের একটা অসম্ভব স্বতঃস্ফূর্ততা। এবং যেটা রাহুল গান্ধী যে পজিটিভ যে পলিটিক্সের দিকটা, সেটা হচ্ছে রাহুল একটা অন্তত আদর্শ মানে ইডিওলজি বেসড একটা পলিটিক্স করার চেষ্টা করেছেন। এবং দেখবেন রাহুল গান্ধী গোটায় নির্বাচনী পর্বে রাহুল গান্ধী কিন্তু কোথাও কোনো রকম অশালীন বাক্য ব্যবহার করে তার প্রতিদ্বন্দ্বীদের আক্রমণ করেননি, একদম করেননি। নরেন্দ্র মোদীর দিক থেকে অনেক রকম অশালীন আক্রমণ এসছেন, হ্যাঁ, শেষ অব্দি উনি বলেছেন বিরোধীদের, হ্যাঁ, মুজরো করা ঠরা ইত্যাদি বলছে। রাহুল গান্ধীর দিক থেকে সেটা আসেনি। রাহুল গান্ধী অনেক কিন্তু শালীন এবং একটা ইডিওলজি বেসড রাজনীতি করার চেষ্টা করে, যেটা অনেক দিন পর ভারতবর্ষে দেখা গেল যে ইডিওলজি বেসড রাজনীতি, এবং অনেকটা পরিণতও হয়েছেন। ফলে এই যে কংগ্রেস এতটা সিট পেল, তার কিন্তু একটা বড় কারণ এই যে ভারত জোড়ো যাত্রা যখন উত্তর ভারতে প্রবেশ করেছে, তখন মিডিয়া কিন্তু বাধ্য হয়েছে এই ভারত জোড়ো যাত্রাকে গুরুত্ব দিতে বাধ্য হয়েছে। এবং এখন ধরুন এমন একটা জায়গায় ইন্ডিয়া জোটের আসন সংখ্যা আছে যেটা ইন্ডিয়া আসন থেকে খুব একটা যে দূরে তা নয়, মানে শক্তপোক্ত বিরোধী হিসেবে ইন্ডিয়া জোট এখন পার্লামেন্টে মোকাবিলা করতে পারে। এখন যেটা দেখার যে ইন্ডিয়া জোটের শরিকরা নিজেদের ভেতর কতটা বোঝাপড়া করে চলতে পারে, এটা দেখার, খুব গুরুত্বপূর্ণ এইটা দেখার, মানে এই বোঝাপড়াটা আসল। এখন এই বোঝাপড়াটা তাদের করতে হবে। আর কংগ্রেসকেও কিন্তু এই যদি ইন্ডিয়া জোট টিকিয়ে রাখতে হয়, কংগ্রেসকেও কিন্তু ভবিষ্যতে আরও কিছু ছাড়ার জন্য হয়তো প্রস্তুত থাকতে হবে, অনেক কিছু তার শরিকদের সঙ্গে আরও কিছু কম্প্রোমাইজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি একটু পশ্চিমবঙ্গের জায়গায় আসি, পশ্চিমবঙ্গের এরিনাতে আসি, গোটা ভারতের জায়গা ছেড়ে। পশ্চিমবঙ্গে যে ছবিটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে এবার 4টে দল, তার মধ্যে 3টে ভাগ হলো, মানে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেস। বাম কংগ্রেস আমি বলবো না রন্তিরা, সিপিএম এবং কংগ্রেস, কারণ বামেদের মধ্যে বেশ কয়েকটি দলই এমনকি মানে প্রার্থী দিয়েছে পর্যন্ত কংগ্রেসের বিরুদ্ধে, তারা একটু অসন্তুষ্টই ছিল। ফরওয়ার্ড ব্লক আরএসপি খুব ঠিক ঠিক ঠিক। এই জায়গাটা থেকে এই লড়াইতে যদি ইন্ডিয়া জোট একসঙ্গে লড়তো, তাহলে কি ফলাফলটা অন্যরকম হতে পারতো? নাকি আছে এখানে একটা, তৃণমূল কংগ্রেসের ফলাফলটা বেশ খানিকটা খারাপ হতে পারতো। ইন্ডিয়া জোট একসঙ্গে লড়ার এখানে অসুবিধা ছিল, কারণ কংগ্রেস এবং বামপন্থীদের এখানে কিছু বাধ্যবাধকতা আছে।
সেটা হচ্ছে যে তারা এখানে তাদের রাজনীতিটা মূলত এখানে তৃণমূল বিরোধিতার উপর নির্ভর করে, যেটা কেরলে যে কারণে কংগ্রেস ইন্ডিয়া জোট করতে পারলো না বা সিপিএম ইন্ডিয়া জোট করতে পারলো না, এই বাধ্যবাধকতাটা আছে। ফলে এটা কখনোই সম্ভব ছিল না, মানে যে যতই বলুক এটা অধীর চৌধুরীর পক্ষেও কখনো সম্ভব নয় তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়াই করা, বা সেলিমের সঙ্গেও সম্ভব ছিল না তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়াই করা। এখন এরা যদি জোট করতে চাইতো মমতার পক্ষে সুবিধা হতো, মমতা বলতে পারতো দেখো এরা তো বাধ্য হয়েছে আমাকে সাপোর্ট করতে, এবং সেক্ষেত্রে যদি হয়তো সিপিএম শেষ পর্যন্ত জোট করতো না, যদি কংগ্রেসও জোট করতো সেক্ষেত্রে এখন কংগ্রেসের ভোট কিছুটা তৃণমূলের দিকে আসতো, সে তৃণমূলের লাভ হতো, কিন্তু এই জোটটা সম্ভব ছিল না। আর যেটা ইন্টারেস্টিং, আমি অন্তত ভেবেছিলাম যে এবারের নির্বাচনে বামপন্থীরা একটা দুটো আসনে জয়লাভ করতে পারে, এটা আমার একটা অ্যানালিসিস ছিল। বিশেষ করে মুর্শিদাবাদ এবং দমদম এই দুটি আসন নিয়ে আমি ভেবেছিলাম যে বামপন্থীরা জয়লাভ করতে পারে। এবং দমদমে আমি যেটুকু যা দেখেছিলাম, দমদমে বামপন্থীরা ভালো প্রচারে একটা সাড়া পেয়েছিল, যাদবপুরে সৃজন ভট্টাচার্য উনি প্রচারে একটা ভালো সাড়া পেয়েছিলেন। মুর্শিদাবাদ থেকে খবর পেয়েছিলাম যে সেলিম ওখানে ভালো সাড়া ফেলেছিলেন। কিন্তু যেটা পরে দেখলাম যে বামপন্থীরা সেভাবে দাগই কাটতে পারলেন না, মানে এই যেমন যাদবপুরের মতো কেন্দ্রে সেখানে বামপন্থীরা তৃতীয় স্থানে চলে গেলেন, দমদম মতো কেন্দ্রে হ্যাঁ চলে গেলেন। এই জায়গাগুলো কিন্তু বামপন্থীদের ঘাটতি ছিল, এবং প্রচারে যে সাড়া পেয়েছিলেন সেটা ফলে দেখা গেল না। তখন পরে আমি একটা মানে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম এবং নিজেও একটা মোটামুটি অ্যানালিসিস করতে গিয়ে দেখলাম যে এই যে বাম কংগ্রেস জোট হলো, এটা আগেও দেখেছি আমরা 2016তেও যখন বাম কংগ্রেস জোট হয়েছিল, কংগ্রেসের যারা এই ধরুন 35 বছরের ওপর যারা বয়সী যারা কংগ্রেসের কর্মী সমর্থক, এরা কিন্তু কখনো বামফ্রন্টকে ভোটটা দেয় না, এবারও এরা দেয়নি, কারণ এদের ওই বাম শাসনটা সম্পর্কে এদের একটা অ্যালার্জি তো রয়ে গেছে। এই ভোটটা বামপন্থীরা পায়নি, যতই ওরা জোট করুক এই ভোটটা বামপন্থীরা পায়নি। এবং এই যে এবারও ওরা জোট করে লড়বে বলছে উপনির্বাচনগুলোতে, এবং আমার ধারণা কংগ্রেসের ভোটটা বামপন্থীরা পাবে না। দ্বিতীয় আরেকটা ব্যাপার, সেটা কোনো বামপন্থী নেতা বুঝছেন এখন, এমন সিপিআইএমের দীপঙ্কর ভট্টাচার্যের লেখা পড়লাম, বা এই কিছুদিন আগে আরেকজনকে কোনো বামপন্থী নেতা বললেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতগুলো সামাজিক প্রকল্প আছে, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো করে এখনও কিছু বামপন্থী আমি দেখি তারা নানারকমভাবে তার ব্যঙ্গ করে, কটূক্তি করেন, শিক্ষা নয় ভিক্ষা চাই ইত্যাদি, এগুলো না এটা মানুষ ভালোভাবে নেয়নি। ধরুন এই যে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার যে মেয়েটা পাচ্ছে গ্রামের, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, গ্রামের একদম প্রান্তিক শ্রেণীর যে মেয়েটি, বা এই কলকাতার বস্তি অঞ্চলে যে প্রান্তিক শ্রেণীর মেয়েটি, এই 1000 টাকাটা তার কিন্তু দৈনন্দিন সংসার চালানোর ক্ষেত্রে তা কিন্তু অনেক কাজে দেয়। হয়তো তার বাচ্চা ছেলেটা মেয়েটাকে স্কুলে পড়ায়, ওই টাকাটা তার কাজে দেয়। তার হয়তো নিজের কোনো সংসার মানে যাবতীয় খরচ খরচা চালিয়ে তার হয়তো সংসারের জন্য কিছু খরচা করার সামান্য সকালরাত মেটানোর টাকা থাকে না, এইগুলো সুবিধা হয় এদের। ফলে ওদের কাছে কিন্তু আমি একটা লোককে ভিক্ষুক বলে যদি অপমান করি, আমার তো অপমান করার কোনো অধিকার নেই। এইটাই বামপন্থীরাও বুঝলো না, বিজেপিও বোঝেনি, কংগ্রেসের নেতারাও বোঝেনি। কিন্তু বিজেপি বোঝেনি কেন? না এরা বিজেপি তো ওরা হ্যাঁ, কিন্তু ওরা তো তখন ওরা এটার পাল্টা হিসেবে বলেছিল, কিন্তু ওরা এটাকে নিয়ে কটূক্তি করতে, 1100 টাকাও বলেছেন, 3000 টাকাও, হ্যাঁ, কিন্তু ওরা পাল্টা কটূক্তি করতেও দ্বিধা করেনি। এটা বলছে, আবার বলছে ভিক্ষা দেবো না, এই যে এটা কিন্তু আমি বীরভূমের মানুষের কাছে রেখেছি, তারা আমার পরিচিত একটি ওরকম প্রান্তিক শ্রেণীর এক মহিলা বলেছেন যে আগে তো যেতাম যখন তার বর সামান্য চাকরি করে, সামান্য কেয়ারটেকারের কাজ করে বাড়ি, সামান্য মাইনে পায়, তো বলছে আগে যখন এই মেয়েরা বাচ্চা ছেলে মেয়েগুলো একটু সামান্য বায়না করতে একটু মিষ্টি খাবে পেতাম না, টাকা পয়সা থাকতো না হাতে, এখন ওই টাকাটা দিয়ে ওদের একটু বায়নাটা মেটাতে পারি, মেয়ের স্কুলের দুটো খাতা কিনে দিতে পারি। এই যে এই সামাজিক প্রকল্পে এদের একটা সুবিধা পেল, এবং এই কোভিডের সময় থেকে এইটা না এদের ওই গ্রামীণ এবং প্রান্তিক মানুষের ভেতর কিন্তু তৃণমূলের একটা দৃঢ় মানে একটা কি বলে শক্তপোক্ত হয়ে গেল, সমর্থন হয়ে গেল। এই সমর্থনটা এবার কাজ দিয়েছে, কিন্তু তাতেও তৃণমূল একে তো শুধু এটুকু করলে চলবে না। এবার ধরুন আমি বিভিন্ন গ্রামীণ এলাকায় ঘুরতে গিয়ে দেখেছি, বা শহরের এলাকাও তো লোকে বলছে যে মৌলবাদ একদিক, হিন্দুত্বের প্রতি আকৃষ্ট হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, কিছু মানুষ হয়েছেন, বিশেষ করে মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস। গ্রামে কিন্তু এটা হয়নি, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভালো ভোট পড়েছে, এটাও ঘটনা।
বহু জায়গায়, আমি বোলপুরের যে অঞ্চলে থাকি সেখানে হেরে গেছে বিজেপি লোকসভা নির্বাচনে, কিন্তু আমি যে ওয়ার্ডে থাকি ওইখানে বিজেপি জিতেছে। বা ধরুন আমি কলকাতায় যেখানে থাকি সেখানে বিজেপি কিন্তু সেই ওয়ার্ডে বিজেপি কিন্তু প্রচুর ভোট পেয়েছে, মানে একদম নেক টু নেক। কেন হলো? এইটা কিন্তু হিন্দুত্বের কারণে, তৃণমূল কংগ্রেসের এটা কিন্তু হিন্দুত্বের কারণে সবটা হয়নি। হয়েছে কি, ওই যে স্থানীয় স্তরের কাউন্সিলর বা স্থানীয় স্তরের নেতা, তার দাদাগিরি, তার চুরি জোচ্চুরি, এটা তো মানুষ দেখছে। এই ক্ষোভটা, এবং যখন দেখছে যে এটা করে যাচ্ছে, কোনো প্রতিকার হচ্ছে না, এই ক্ষোভটাও কিন্তু ওরা উগড়ে দিয়েছে। ফলে এটাও তৃণমূলকে মাথায় রাখতে হবে যে 2026-এ তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি। এখন তৃণমূল কংগ্রেস যদি এই ক্ষোভগুলো মানুষের মেটাতে না পারে, যদি ওই তৃণমূল স্তরের ওই ধরনের নেতাদের, যারা এই সব মানে শাহজাহান গোছের নেতাদের যদি শিকল পরাতে না পারে গলায়, তাহলে কিন্তু 2026-এ তৃণমূলকে অনেক খেসারত দিতে হবে। এখানে আমার একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে 2009 লোকসভা নির্বাচন। 2009 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করলো এবং 2011-তে ক্ষমতায় এলো। এই সময়টা সিঙ্গুরের আন্দোলন কিংবা নন্দীগ্রামের আন্দোলন, এই যে গণ আন্দোলনগুলো, সেই গণ আন্দোলনের সময় তুমি সংবাদপত্রের সঙ্গে যুক্ত একদম। তখন খুব কাছ থেকে মমতা ব্যানার্জিকে দেখে আমি প্র্যাকটিক্যালি, আমি 1984 থেকে 2011 অবধি আমি খুব ক্লোজলি মমতা ব্যানার্জিকে দেখেছি। রাইট 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 আমি সেটাই একটুখানি তোমার কাছে, আমি ব্যক্তিগতভাবে সেই গল্পগুলো অনেকটা শুনেছি। এখন হয়তো এই স্বল্প পরিসরে সেটা বলা সম্ভব নয়, কিন্তু আমি সেই সময়ের তৃণমূল কংগ্রেস এবং এই সময়ের ক্ষমতায় ইনকামবেন্ট সরকার 2026-এ যখন তাদেরকে বিধানসভা নির্বাচন লড়তে হবে, তখন তারা 15 বছর ক্ষমতায় রয়ে গেছে। সুতরাং তাদের অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরগুলোকেও মোকাবিলা করতে হবে সেগুলো। সুতরাং এই যে গণ আন্দোলন থেকে, গণ অভ্যুত্থান থেকে এসে একটা জায়গায় পরিবর্তনের সরকার তৈরি করা এবং তারপর 15 বছর থাকা, এই ট্রান্সফরমেশনটা ঠিক কীরকমভাবে দেখছো? তা এটা না, একটা যে কোনো পার্টির, মানে পার্টির বড় হওয়ার একটা সমস্যা থাকে, এটা সিপিএমকেও ফেস করতে হয়েছে। আমি 1984 ওরকম সময় সাংবাদিকতা আসি, তো তখন সিপিএম 7 বছর ক্ষমতায় কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, সিপিএমের কিন্তু প্রথম, যদি লেফট ফ্রন্টের প্রথম 10 বছর যদি তুমি ধরো 77 থেকে 87, লেফট ফ্রন্ট কিন্তু একদম ঠিকঠাক ছিল। সেই সময় অনেক জনকল্যাণমুখী প্রকল্প নিয়েছে বামফ্রন্ট, তার সুফল বাকি 20 বছর পেয়েছে। কিন্তু 87-র পর থেকে, প্র্যাকটিক্যালি 90-এর গোড়া থেকে বামফ্রন্ট সরকারেরও কিন্তু এই, বিশেষ করে সিপিএমের এই পার্টি বৃদ্ধির যে মানে বিপদগুলো তাদের ফেস করতে হচ্ছে। আমার মনে আছে বর্ধমান জেলা কমিটি, তারা একটা পার্টি লেটার, যেটা বলে ওরা, যে পার্টি লেটার ইস্যু করেছিল। তাতে সিপিএমের বর্ধমান জেলা কমিটি বলেছিল যে পার্টি বৃদ্ধির যে সমস্যাগুলো, পার্টির বার বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ধরনের শক্তি এসে পার্টির ভেতর অনুপ্রবেশ করে, তার খেসারত আমাদের এখন দিতে হচ্ছে, এবং এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, ভবিষ্যতে এটা আরও বড় আকার ধারণ করবে। নীরেন ঘোষ, আমার মনে আছে এখনও, নীরেন ঘোষ পার্টির মুখপত্রে একটা বড় লেখা লিখেছিলেন এই পার্টি বৃদ্ধির সমস্যা নিয়ে। মানে এটা নিয়ে সিপিএম নেতৃত্ব কিন্তু তখন থেকেই শঙ্কিত হচ্ছিল, ওয়াকিবহাল ছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক ওরা এটা নিয়ন্ত্রণ করতে পারেননি। তপন, শুকুর ইত্যাদি হচ্ছে তার প্রমাণ। তার খেসারত সিপিএমকে দিতে হয়েছে। এখন তৃণমূলেরও হচ্ছে, যেটা তৃণমূল যখন নন্দীগ্রাম, সিঙ্গুর ইত্যাদি আন্দোলনের পর যখন 2011-এ ক্ষমতায় এলো, তখন কিন্তু তৃণমূল সম্পর্কে মানুষের একটা অন্য অ্যাসপিরেশন, এই 34 বছর এদের দেখেছি, হ্যাঁ, এবার তৃণমূলকে আমরা ক্ষমতা দিলাম। তৃণমূলের কিন্তু ওই ক্ষমতায় আসার পর তৃণমূলেরও বার বৃদ্ধি শুরু হলো। এমন অনেক শক্তি ঢুকলো এসে তৃণমূলের ভেতরে, যারা তৃণমূলে আগে ছিল না, এবং বেনজলের মতো তারা ঢুকলো। এই যে এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় যাদের এখন আমরা বার বৃদ্ধি দেখি, যে কাউন্সিলর হঠাৎ রাতারাতি স্করপিও কিনে ফেললেন, 5টা ফ্ল্যাট হয়ে গেল, হ্যাঁ, জমি দখল করে ফেললেন, এখানে ওখানে মারামারি করে বেড়ালেন, এখন এরা কিন্তু পার্টির এই যে তৃণমূল স্তরে এরা কিন্তু গেড়ে বসলো। এটা সিপিএমটা হয়েছিল সমস্যা। এইটাই বিপদ পার্টি বৃদ্ধির। এই জায়গাটা যদি পার্টির মানে নিয়ন্ত্রণে না থাকে, তাহলে পার্টির সমস্যা হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের যেটা ছিল, সিপিএমের একটা জোরদার সংগঠন ছিল, সেই সংগঠন রেজিমেন্ট দিয়ে সিপিএম সেটা নিয়ন্ত্রণ করতে পারত, করেন না, সেটা তাদের ব্যর্থতা। রেজিমেন্টও ভেঙে গেছে। হ্যাঁ,
এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুবিধা ছিল যে তৃণমূল দলটায়, দেখুন আমি এটা অনেকে বলে এটা মুখে 2 নম্বর, তমুকে 3 নম্বর, তমুকে 4 নম্বর। তৃণমূল দলে কোনো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বলে কিছু হয় না। ওটা একজনের দল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওই দলটাকে সমস্ত রকম বিপদের ভেতর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধে করে নিয়ে বিপদ পার করিয়ে দেন। এইবারের নির্বাচনটা খুব টাফ ছিল তৃণমূল কংগ্রেসের কাছে। 2021-এর বিধানসভা নির্বাচন খুব টাফ ছিল তৃণমূল কংগ্রেসের কাছে। দুটো নির্বাচন এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পার করিয়ে দিয়েছে। ওই তলার দিকের নেতাদের দেখে কেউ ভোট দেয় না তৃণমূল কংগ্রেসকে। মানে আমি নিজে গ্রামে গঞ্জে গিয়ে ঘুরতে গিয়ে দেখেছি যে ওখানকার লোকে বলে ওই পাড়ার ওই পঞ্চায়েত প্রধানটাকে সহ্য করা যায় না, ওটা চোর, কিন্তু আমাদের দিদি ঠিক আছেন, দিদি ঠিক আছেন। এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করা উচিত আমার মনে হয়, যে এই যে তোর বেনো জল ঢুকছে, এটাকে যদি এখনই বাদ দিতে না পারেন এবং তলার দিকে যদি সরকারি প্রকল্পগুলোকে ঠিকমতো মানুষের কাছে পৌঁছে দেওয়া না যায়, এবং তলার দিকে যদি দলীয় নেতাদের এই দাপট, মানে অনাবশ্যক দাপট যদি বন্ধ করা না যায়, তাহলে কিন্তু আমি আবার বলছি, তাহলে কিন্তু 2026-এর ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও বেশি শক্ত হয়ে উঠবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এককভাবেই পারে না, কারোকে মানে এদের যদি তাড়িয়েও দেন মমতা বন্দ্যোপাধ্যায় বেনো জলের মতো নেতাদের, তাদের তৃণমূলের কোনো ক্ষতি হবে না, কারণ ওদের দেখে কেউ ভোটই দেয় না তৃণমূলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বললাম তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূলকে মানুষ ভোট দেন, আর কাউকে দেখে ভোট দেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মানে কি বলবো, তিনি মুভমেন্টের ভেতর দিয়ে উঠে এসছেন, তিনি মানুষকে চেনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মুভমেন্টের ভেতর দিয়ে ওঠেননি, তাকে আরও উঠতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা যিনি পারেন তৃণমূলকে বাঁচিয়ে রাখতে। বেশ, তুমি সংসদীয় রাজনীতিতে একেবারে ভোটে লড়েছো, এবং ভোটে লড়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল, সেসব সমস্যা কাটিয়ে শেষ পর্যন্ত হাওড়া দক্ষিণ থেকে তুমি ভোটে লড়েওছিলে, পরাজিত হয়েছো, সেটা তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে পরাজয়, তারপর থেকেই কি বীতশ্রদ্ধাটা? না, বীতশ্রদ্ধা আমার এসছে বলতে গেলে 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকেই। 2019-এ যখন বিজেপি 18টা আসন নিয়ে এখানে এলেন এবং নরেন্দ্র মোদী এরকম প্রবল দাপটের সঙ্গে ফিরে এলেন, তখন থেকেই আমি লক্ষ্য করেছি। তার 2014-য় যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন, তখন কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো, সেখানে কিন্তু উন্নয়নের কথা বলা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল। কোথাও হিন্দুত্বের স্লোগান তুলে সেই নির্বাচনটা জেতেনি বিজেপি। 2019-এর পর থেকে আস্তে আস্তে ওই এক দাঁত মুখ বার করতে শুরু করলো বিজেপি, এবং তাদের ওই উগ্র হিন্দুত্বটা ইনজেক্ট করা শুরু করলো, এবং সেটা এখানেও শুরু করলো। নির্বাচনী ইশতেহারেই ছিল। হ্যাঁ, তখন কিন্তু শুধু আমি না, আমরা অনেকেই যারা সেই সময় বিজেপিতে গিয়েছিলাম, যাওয়ারও একটা কারণ ছিল। যাওয়ার কারণটার কিছুই নয়, কারণ আমরা তখন ওই তৃণমূলের কিছু কাজকর্মে আমরা বীতশ্রদ্ধ হয়ে পড়ছিলাম। আমাদের মনে হচ্ছিল যে একটা বিকল্প এখানে হওয়া উচিত এই পশ্চিমবঙ্গে, কিন্তু বিকল্প আর তো কিছু ছিল না। তখন আমরা ভেবেছিলাম যে একটা বিজেপিকে সমর্থন করে যদি বিকল্পটা গড়ে তোলা যায়, সেটা হলো না, ব্যর্থতা সেটা। এবং আমরাও বিজেপিকে বুঝতে পারিনি, বিজেপি যে তার এইরকম চেহারা দেখাবে এটা আমরাও বুঝতে পারিনি। এটা সত্যি, এটা আমাদেরও ব্যর্থতা। আমি নিজে স্বীকার করি যে আমার এই বোঝাটায় ভুল হয়েছিল, এটা আমি প্রকাশ্যে স্বীকার করি, এবং প্রকাশ্যেই বলি আমি এখন সব জায়গায় যে এর প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। কিন্তু এটা কি সাংবাদিক হিসেবে বুঝতে পারোনি, নাকি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, নেতা হিসেবে বুঝতে পারো? এটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি বুঝতে পারিনি, বলবো যে এর প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। মানে আমি ভুল করেছি, প্রায়শ্চিত্ত করার দায়টা আমার, এটা আমি প্রকাশ্যেই বলি। কিন্তু এটা যখনই বুঝেছি, তখন আমি আস্তে আস্তে এর থেকে ধীরে ধীরে দূরত্ব, প্রথমে এদের বলতে চেষ্টা করেছিলাম যে এটা ঠিক নয়, কিন্তু দেখলাম এরা সেটা শুনতে আগ্রহী নয়। তারপরে আমি 2021-এর নির্বাচনে আমি কিন্তু লড়তে আগ্রহী ছিলাম না। আমি প্রথমে জানিয়েও দিয়েছিলাম সংবাদ মাধ্যমকে আমি লড়তে চাই না। যাই হোক, কোনো একটি মহল থেকে আমাকে বলা হয়, যে রিকোয়েস্ট করা হয়, এবং যিনি রিকোয়েস্ট করেছিলেন তার কথাটাই ফেলতে পারেন। তার সঙ্গে আমার খুব ব্যক্তিগত একটা সম্পর্কটা শ্রদ্ধার, ভালোবাসার, তার নামটার বলছি না, কিন্তু এখনও তার সঙ্গে আমার শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক। রাজনৈতিকভাবে যতই দূরত্ব হোক না কেন, কিছু মানুষের সঙ্গে তো শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক থেকে যায়, তো সেটাকে আমি না করতে পারিনি। কিন্তু আমি ভোটের পর আমি ভেবেছি, আমি ঠিকই করে নিয়েছি যে আর এটা বেশি দিন টানতে দেওয়া উচিত না। তখনই আমি সরে আসি। কিন্তু আমি একটা কথা এখনও মানে তারপর থেকেই পরিষ্কার করে সবাইকে বলার চেষ্টা করি যে বোঝাটাই আমার ভুল ছিল, ওটা আমার ভুল, এবং এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, অন্য কেউ তো করবে না, আমাকেই করতে হবে। সেই প্রায়শ্চিত্ত আমি করি এখন, এবং এই প্রকাশ্যে এখন আমি আরও বেশি জোরদারভাবে এই রাজনীতিটার বিরোধিতা করি, এবং এদের এই যে
সাম্প্রদায়িক এই রাজনীতি তার বিরোধিতা করি, এবার ভোটের সময় প্রচণ্ডভাবে করেছি, আমরা দেখেছি দেশ বাঁচাও গণমঞ্চের যে প্রচণ্ডভাবে করেছি। সেখানে নরেন্দ্র মোদীকে, আমার কাছে একটা বাইট আছে, নরেন্দ্র মোদীকে আমি প্রধানমন্ত্রী হিসেবে চাইছি না। তুমি সেটা জোর গলায় সাংবাদিক বৈঠকে বলেছি। তোমার ডান পাশে হরদা বসেছিলেন, হরনাথ চক্রবর্তী বসেছিলেন, আরো অনেক বিশিষ্টজন বসেছিলেন, পূর্ণেন্দুদা ছিলেন, অনেকে ছিলেন, প্রতুলদা ছিলেন। একদম। তো কিন্তু বিষয়টা হচ্ছে রন্তিদা, সেটা হচ্ছে যে এই যে সংসদীয় গণতন্ত্র এবং এখানে যে ভোটের রাজনীতি, মূলত তো ভোটের রাজনীতিটাই রাজনীতি, কারণ নির্বাচিত হতে হবে, ক্ষমতা যন্ত্রটি হাতে পেতে হবে, তারপর দেশ পরিচালনা কিংবা দেশ সেবা যাই হোক না কেন। কিন্তু এইটা করতে গিয়ে এবারে একটা অদ্ভুত ঘটনা দেখতে পাওয়া গেল। সরসংঘ চালক অর্থাৎ সংঘ প্রধান মোহন ভাগবত, তিনি একেবারে বলা যেতে পারে যে রাজনীতি কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দিচ্ছেন প্রধান সেবককে, নরেন্দ্র মোদীকে। এবং তারপর সংঘের আরও একজন শীর্ষ স্থানীয় নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, এবং সংঘের মুখপাত্র অর্গানাইজারে লেখা হয়েছে। রাইট, একদম ঠিক। এই জায়গা থেকে বিজেপি কি একদিকে যেমন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর চাপ, অন্যদিকে সংখ্যার চাপ, আর ঘরের ভেতরে আরএসএস এর চাপ। না, আরএসএস এর সঙ্গে কিন্তু এই আমি 2021-এর নির্বাচনের পর থেকে বিজেপির সঙ্গে সংস্রব ত্যাগ করি, মানে পুরোপুরি অফিসিয়ালি। কিন্তু তার আগে আমি বুঝতে পারছিলাম যে আরএসএসের ভেতর একটা অসন্তোষ সৃষ্টি হয়ে গেছে নরেন্দ্র মোদীকে নিয়ে। আরএসএসের বহু নেতা, এখনও তাদের অনেকের সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়, হ্যাঁ, তারা আমার খোঁজ খবর নেন, আমিও তাদের খোঁজ খবর নিই। তার সবাই তো খারাপ নয়, তাদের কিছু তো ভালো মানুষ আছেন। তারা কিন্তু নরেন্দ্র মোদী সম্পর্কে বহুদিন থেকেই বীতশ্রদ্ধ, এবং নরেন্দ্র মোদীর কাজকর্ম, যেভাবে নরেন্দ্র মোদী পরিচালনা করছেন সরকারকে, দেশকে, তাতে তারা সত্যিই খুব ক্ষুব্ধ হয়েছিলেন। এবং আরএসএস একটা জিনিস মনে করে, আরএসএস তো ব্যক্তি বিশেষের, মানে ব্যক্তি কেন্দ্রিক সংগঠনে বিশ্বাস নয়, তো তাদের একটা মানে কী বলবো, মানে যৌথ নেতৃত্বে বিশ্বাস। এবং নরেন্দ্র মোদী যে সংগঠন ছাপিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে, যে মোদীর গ্যারান্টি, আমি সব, এইটা আরএসএস কখনোই ভালোভাবে নেয়নি। এবং নরেন্দ্র মোদীর কিছু নীতি, কিছু কার্যকলাপ আরএসএসের কিন্তু ভেতরে বিক্ষোভ সৃষ্টি করেছিল। এবং এবারের নির্বাচনের আগে সেই বিক্ষোভটা, মানে আরএসএসের ভেতরে ক্ষোভটা তীব্র হয়েছিল বহু জায়গায়। অন্যান্য রাজ্যেও আরএসএস কর্মীরা সেভাবে এবার নির্বাচনী প্রচারে নামেননি কিন্তু। এবং এই যে নির্বাচনের, এখন নরেন্দ্র মোদী 400 পেয়ে গেলে মোহন ভাগবত এইটা হয়তো বলতে পারতেন না, কারণ তখন নরেন্দ্র মোদীর হাতে রাশ থাকতো, সেখানে আরএসএসকে উনি মানে থোড়াই কেয়ার করতেন। কিন্তু এই যে বিজেপির যে এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না, এবং নরেন্দ্র মোদীকে প্রায় ক্র্যাচে ভোট দিতে হলো, এইটা আরএসএসের সামনে একটা সুযোগ এসে গেল। মোহন ভাগবত মুখ খুললেন, ইন্দ্রেশ কুমার মুখ খুললেন, অর্গানাইজার এরকম লেখা হলো। এবং আমার ধারণা এবার আরএসএস কিন্তু নরেন্দ্র মোদীর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবে। নরেন্দ্র মোদী তো ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছিলেন, আরএসএসের তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছিলেন, উনি আরএসএসকে অস্বীকার করতেন, মানতেন না আরএসএসকে। জেপি নাড্ডা নির্বাচনের সময় বলে বসলেন যে আরএসএস সাংস্কৃতিক সংগঠন, আমরা বিজেপি, আমরা আমাদের মতো তা ক্ষমতা আছে আমাদের। কিন্তু এখন আর এটা বলার জায়গা রইল না। এখন কিন্তু আরএসএস, আমার ধারণা আরএসএস, আমি জানি না ওরা কি মানে ভেতরে কি ভাবছে না ভাবছে, আমার তো সেগুলো তার আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখন ওরা হয়তো রাশটা টানার চেষ্টা করবে। এখন নরেন্দ্র মোদী কত সহজে সেই রাশ পড়তে চাইবেন কিনা সেটাও আমার সন্দেহ আছে। সেখানে নরেন্দ্র মোদী কতটা কীভাবে আরও তার বিভিন্ন দল থেকে লোকজন টেনে এনে কীভাবে তার শক্তিটা বাড়াবেন, মানে এটা একটা এখন নার্ভের খেলা আরএসএসের সঙ্গে নরেন্দ্র মোদী। একদিকে নার্ভ গেম, অন্যদিকে নাম্বার গেম। হ্যাঁ, সেটা কে জিতবে সেটা পরের কথা। রাইট। মহারাষ্ট্র মডেল বা শিন্ডে মডেল তো সব জায়গায় চলবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে সেই নাম্বারের দিক দিয়ে নরেন্দ্র মোদী বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন বলেই কি লোকের কথা শুনতে হচ্ছে। একদিকে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের বায়না, তাদের বায়নাগুলো সামলাতে হচ্ছে। বিভিন্ন ছোট রাজ্য, সেই সমস্ত ছোট রাজ্যে একজন দুজন মানে খুব কতিপয় সাংসদ, তাদেরকেও বড় বড় পদ দিয়ে ক্যাবিনেট মিনিস্ট্রিতে রাখতে হচ্ছে, এই সমস্ত চাপ। আর অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চাপ। এই সমস্ত চাপ সামলে তিনি কিভাবে দেশ সামলান সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু আমি একদম শেষ প্রশ্ন করব রন্তিদা, সেটা হচ্ছে যে ভবিষ্যতে কি আবার রাজনীতিতে আসার ইচ্ছা? না, আমার কোনো সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছা নেই। আমার যেটা মনে হয় যে একটা মানে শক্তপোক্ত সিভিল সোসাইটি মুভমেন্ট থাকা উচিত, একটা জোরদার সিভিল সোসাইটি মুভমেন্ট সবসময় থাকা উচিত। মানে ফল্গু ধারার মতো সেই সিভিল সোসাইটি মুভমেন্টটা সবসময় থাকবে।
এবং সেই সিভিল সোসাইটি মুভমেন্ট কিন্তু কোনো দলেরই মুখাপেক্ষী হবে না। এই সিভিল সোসাইটি মুভমেন্টটা যদি সবসময় থাকে সবকটি বিষয়ের ওপর, তাহলে কিন্তু কেন্দ্রে বলুন, রাজ্যেই বলুন, সরকার মানে আমি বলবো রাষ্ট্রকে নিয়ন্ত্রণে রাখা যাবে। যেমন ধরুন, আপনি দেখেছেন বোধহয় কাগজে, আজকেই বিভিন্ন কাগজে বেরিয়েছে বোধহয়, আমি বিভিন্ন ইন্টারনেটের ম্যাগাজিনগুলোতে দেখলাম যে অরুন্ধতী রায়ের বিরুদ্ধে, হ্যাঁ, মানে একজন বুকার জয়ী লেখিকা, স্পষ্ট বক্তা, এরকম তার বিরুদ্ধে একটা প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। এখন সিভিল সোসাইটি যদি রুখে না দাঁড়ায়, তাহলে কিন্তু এই ধরনের আঘাত আসবে। যে সরকারে যাবে সেই কিন্তু যারা মানে তার বিরুদ্ধে লিখবে, সরকারের বিরুদ্ধে লিখবে, তাদের বিরুদ্ধেই কিন্তু এই ধরনের আঘাত আসবে। এই দায়িত্বটা হচ্ছে সিভিল সোসাইটি। গণতন্ত্রের বদলে রাজতন্ত্র হয়ে যাবে। এটা কিন্তু রাজনৈতিক দলের হাতে, দলের উপর নির্ভর করলে চলবে না। এটা হচ্ছে সিভিল সোসাইটির কাজ। সিভিল সোসাইটিকে এগিয়ে আসতে হবে এই প্রতিবাদে। ফলে আমি চাই যে এরকম একটা সিভিল সোসাইটি মুভমেন্ট গড়ে উঠুক, এবং সেই সিভিল সোসাইটি মুভমেন্ট যদি গড়ে ওঠে, আমি আমার মানে সর্বান্তকরণে সেই সিভিল সোসাইটি মুভমেন্টের সঙ্গে থাকবো, এটুকু আমি বলতে পারি। সক্রিয় রাজনীতিতে থাকবো না, ভোটের রাজনীতি না, ভোটের রাজনীতি আমি থাকবো। কিন্তু এটাও রাজনীতি। রাজনীতি তো আমাদের জীবনে মানে প্রতিটা একদম পদক্ষেপে, মানে আমাদের জীবনটাই তো রাজনীতি বাদ দিয়ে হয় না। ঠিক, অ্যাপলিটিক্যাল বলে কোনো কথা হয় না। আদতে এই জায়গাটা থেকেই বোধহয় আমাদের আজকের এই আলোচনাটা শেষ করা দরকার। অনেক কথা বাকি রয়ে গেল, অনেক কথা পরেও হবে অবশ্যই। রন্তিদেব সেনগুপ্ত, যাঁর ভিতটা অর্থাৎ একেবারে শিকড়টা গড়ে উঠেছে একটা বামপন্থী রাজনীতির বাড়ির থেকে, তিনি পরবর্তীতে দেখতে পেয়েছি আমরা অবামপন্থী ভাবনা চিন্তা তার মধ্যে যেমন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি তিনি ভারতীয় জনতা পার্টির প্রতীকে তিনি ভোটেও লড়েছেন। তাকে দেখতে পেয়েছি সংঘ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতায়, এবং সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যে জায়গায় তিনি অবস্থান করছেন সেটা একেবারেই শুধুমাত্র সমাজের কথা ভাবা, সিভিল সোসাইটি, বারবার কোট আনকোট এই কথাটাই রন্তিদা বলছিলেন। এবং সেই জায়গাটা রন্তিদা নামেই আমাদের জগতে, এই সাংবাদিক জগতে পরিচিত রন্তিদেব সেনগুপ্ত। সেই লড়াইটা কত দূরে নিয়ে যান সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ দেব না, আমি তোমাকে কৃতজ্ঞ আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মুখোমুখি এই পর্যন্তই। ক্যামেরায় গুঞ্জন সাহার সঙ্গে শান্তম চক্রবর্তী, হাই নিউজ, কলকাতা। নমস্কার।